আজকের আমাদের নতুন চ্যাপ্টার, নতুন একটা টপিকস। সেই টপিকসটা হলো স্ক্রু থ্রেড অ্যান্ড এলিমেন্ট। মানে স্ক্রু থ্রেডের সম্বন্ধে আমরা সবাই জানি, স্ক্রু থ্রেড সবাই আমরা দেখেছি। স্ক্রুতে এগুলো ব্যবহার করা হয়, নাটে ব্যবহার করা হয়, বোল্টে ব্যবহার করা হয়, এগুলো আমরা দেখে এসেছি। আর নর্মালি জেনারেলি অ্যাসেম্বল করার জন্য দুটো বা তিনটে পার্টকে একসঙ্গে অ্যাসেম্বল মানে জয়েন করার জন্য বা যুক্ত করার জন্য আমরা স্ক্রু থ্রেড বা নাট অ্যান্ড বোল্ট এগুলো ব্যবহার করে থাকি, এগুলো দেখেছি আমরা। তো আজকে আমরা সেই স্ক্রু থ্রেড সম্বন্ধে জানবো। প্রত্যেক দিনকার চ্যাপ্টার থেকে প্রত্যেক দিনকার এই টেকনিক্যাল জিনিসগুলো আমরা একটা একটা করে বুঝছি, সেরকম আজকের আমাদের বিষয় স্ক্রু থ্রেড সম্বন্ধে জানবো। স্ক্রু থ্রেড তো অনেক দেখেছি, স্ক্রু থ্রেড নিয়ে হয়তো না জেনেও আমরা অনেক কিছু কাজ করেছি, কিন্তু আজকে আমরা সেই স্ক্রু থ্রেড নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব। যে স্ক্রু থ্রেডের কি কি বডি পার্টগুলো কি কি, স্ক্রু থ্রেডগুলোর যে প্রত্যেকটার এক একটা অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা শেপগুলো আলাদা আলাদা হয়, শেপের উপর ডিপেন্ড করে স্ক্রু থ্রেডের নামগুলো কি কি হয়, এগুলো সম্বন্ধে জানবো। তো প্রত্যেকদিনকার মতন এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখবো, দুটো পয়েন্ট শিখবো। দুটো পয়েন্ট এখানে আমরা লক্ষ্য করব। সেই দুটো পয়েন্ট কি, এটা টার্মিনোলজিটা, কি কি উপাদান নিয়ে তৈরি। উপাদান বলতে তো এখানে এরকম না জল মাটি কাদা এগুলো না, যে এই যে প্রত্যেকটা বডি পার্টগুলো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফিগার নাম্বার 1-এ, এই ছবিগুলোর এই পার্টগুলো প্রত্যেকটা বডি পার্টের নামগুলো সম্বন্ধে জানবো আজকে। আর একটা কি আছে, স্টেট দ্য টাইপ অফ স্ক্রু থ্রেড, কত ধরনের হয়, থ্রেডের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, থ্রেডের শেপের উপর ডিপেন্ড করে থ্রেডকে ক ভাগে ভাগ করি, সেটা সম্বন্ধে আমরা জানবো। তো আজকে প্রথমে আমরা স্ক্রু থ্রেডের নামগুলো সম্বন্ধে আগে দেখে নেব, এখানে কি কি নাম আছে। ঠিক আছে, 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার 2 নাম্বার তো নেই, ফিগারে এখানে টোটাল দেওয়া আছে, যেমন ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল ডেথ, এক্সিস, পিচ, ডায়া, ঠিক আছে, মেজর ডায়ামিটার, মাইনর ডায়ামিটার, তারপরে ক্রেস্ট, রুট, পিচ, হেলিক্স অ্যাঙ্গেল, এগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো একটা একটা বিষয় নিয়ে। তো প্রত্যেকটা যতগুলো এখানে পার্টগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা পার্টের একটা একটা করে আমাদের ডেফিনেশন আছে। যেমন ক্রেস্ট কোনটাকে বলবো, ক্রেস্ট বলবো আমরা এখানে ফিগারটাতে ভালো করে লক্ষ্য করে দেখব। ক্রেস্ট বলবো আমরা ওই পার্টটাকে থ্রেডের একদম একদম যেই পয়েন্টটা সার্পেনও বলতে পারি, বা একদম তীক্ষ্ণ যেই পয়েন্টটা, থ্রেডটা যেখান থেকে আমার স্টার্টিং হয়েছে, দ্য টপ সারফেস জয়েন্ট টু সাইড অফ দ্য থ্রেড। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা, এই পোর্শনটাকে বলা হয় ক্রেস্ট। ক্রেস্টটাকে এখানে কি বলছে, জয়েন্ট টু সাইড অফ দ্য থ্রেড। এই সামনের এই পোর্শনটা কি করা হয়, যখন আমরা ধরো যে এখানে দুটো আছে, একটা এক্সটার্নাল থ্রেড আছে, একটা ইন্টারনাল, দুটো পার্ট যখন জয়েন হবে, যে জয়েনিং পোর্শনটা, এইটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এটা একটা পার্ট গেল আমাদের। নেক্সট পার্ট কি আছে, রুট। রুট কাকে বলছি আমরা, রুট বলতে গেলে যেমন ক্রেস্টটা দেখলাম টপ সারফেস, এটা হচ্ছে বটম সারফেস। এই যে এটা হচ্ছে রুট, যেটা ভিতরের দিককার সারফেসটা, এটা হচ্ছে রুট। আমরা ভি আকৃতিতে যে থ্রেডটা দেখতে পাচ্ছি, ভি আকৃতির যে উপরের অংশটা, সেটাকে আমরা বলছি ক্রেস্ট, আর যেটা ইনার সারফেসটা, সেটাকে আমরা বলছি বটম সারফেস, আর এই বটম সারফেসটাকে বলা হয় রুট। ঠিক আছে, আমরা দেখব নেক্সট, সেটা হচ্ছে ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক কোনটাকে বলে, দ্য সারফেস জয়েন্ট দ্য ক্রেস্ট অ্যান্ড দ্য রুট। ভালো করে লক্ষ্য করো, উপরের এই পোর্শনটাকে কি করেছে, আমার রুট আর ক্রেস্টটাকে যেই সারফেসটা দিয়ে জয়েন করা হয়েছে, এখানে ভালো করে লক্ষ্য করো, ভি শেপটা যেখানে আমার ফর্ম করেছে, এই ভি শেপটাকেই বলা হচ্ছে আমাদের ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, জাস্ট কিছু না, প্রত্যেকটা বডি পার্ট সম্বন্ধে জানা থাকলে আমাদের কি হবে, এই বডি পার্টগুলো সম্বন্ধে জেনে আমাদের কি থ্রেডটাকে চিনতে সুবিধা হবে, এটা কি থ্রেড, এই জন্য বডি পার্টগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। আর একটা জিনিস, যখন আমরা থ্রেডটাকে ফর্ম করব, ট্যাপিং করব বা ডাই করব, ট্যাপিং এর দ্বারা ইন্টারনাল থ্রেড করব বা ডাই দিয়ে এক্সটার্নাল থ্রেড করব, তখন থ্রেডগুলোকে আমাদের মানে ইন্সপেকশন করতে খুব সুবিধা হবে।
যে সঠিকভাবে ফর্ম করেছে কিনা আমার থ্রেডটা, সেটা দেখার জন্য। নেক্সট পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে কি থ্রেড অ্যাঙ্গেল। থ্রেড অ্যাঙ্গেলটা তাহলে কোথায় ফর্ম করেছে আমাদের? এখানে থ্রেড অ্যাঙ্গেলটা দেখতে হবে। থ্রেড অ্যাঙ্গেলটা ফর্ম করেছে আমাদের ফ্ল্যাঙ্কের সঙ্গে অ্যাডজাস্ট করে। এই যে ফ্ল্যাঙ্ক, এই যে ফ্ল্যাঙ্ক পোর্শনটা, এর আগে দেখলাম এই যে ফ্ল্যাঙ্ক পোর্শনটা থেকে একটা ইমাজিনারি লাইন টেনে নিলে আমাদের কি হবে, আমরা দেখতে পাবো থ্রেড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি লেখা আছে এখানে আমাদের থ্রেড অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তো এই রুট আর এই ক্রেস্ট দুটাকেই বেস ধরে যেই অ্যাঙ্গেলটা আমাদের তৈরি হবে সেটাকে আমরা বলবো থ্রেড অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখো লেখা আছে দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দ্য ফ্ল্যাঙ্ক অফ অ্যাডজেসেন্ট থ্রেড। বলছে একটা অ্যাডজেসেন্ট থ্রেডের, এখানে আমরা ভালো করে ছবিটা আরো দেখতে পাচ্ছি, এখানে অ্যাডজেসেন্ট থ্রেডের এই যে অ্যাডজেসেন্ট থ্রেডের মাঝখানে যেই এই যে ফ্ল্যাঙ্কটা, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, এটাকে আমরা বলছি থ্রেড অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপরে ডেপথ, the particular distance between the root and crest of thread, particular distance between root and thread, এই root and thread এর মাঝখানে ভালো করে আমাদের লক্ষ্য করে দেখতে হবে পিচ ডায়া যেটাকে বলা হচ্ছে, এটাকে পিচ ডেপথ অফ থ্রেড। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পার্টিকুলার ডিস্টেন্স রুট আর ক্রেস্টের ঠিক মিডিল পোর্শনটাকে আমরা ডেপথ অফ থ্রেড বলছি। গেল, এবার চলে আসবো মেজর ডায়ামিটার। আর মেজর বলতে কি বুঝি আমরা? মেজর বলতে আমরা বুঝি যেটা বড়, আমাদের সব থেকে বড় মাপ, বা কোনো কিছু বাইরের এক্সটার্নাল, যেমন এক্সটার্নাল মেজর, এই দুটো সেম জিনিস। ইন্টারনাল বা মাইনর দুটো সেম জিনিস। ঠিক আছে, তো এখানে মেজর ডায়ামিটার বলতে আমরা কি বুঝবো? মেজর ডায়ামিটার বলতে এখানে আমরা দেখবো ভালো করে ছবিটা, আমাদের এই ফিগারটা দেখলে আমরা বুঝতে পারবো এই যে এক্সটার্নাল মাপটা নিচ্ছি, বাইরের মাপটা থ্রেডটার, টোটাল থ্রেডটার একটা সাইড থেকে আর একটা অপোজিট সাইডের মধ্যে যখন আমরা ডায়ামিটারটা, টোটাল ডায়ামিটারটা মাপবো, সেটাকে আমরা বলবো মেজর ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে থ্রেডের আমাদের মেজর ডায়ামিটার। এবার থ্রেডের মেজর ডায়ামিটার হয়ে গেলে এবার আমরা বুঝতে চলে আসবো মাইনর ডায়ামিটার কাকে বলবো। তাহলে এই ফিগারটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে এখানে ভালো করে বুঝতে পারবো মেজর ডায়ামিটার আর মাইনর ডায়ামিটারের মধ্যে পার্থক্য কি। মাইনর ডায়ামিটার, প্রথমে রুট টু রুট দেখলাম আমরা, সরি রুট টু রুট না, ক্রেস্ট টু ক্রেস্ট। এখানে দেখো ক্রেস্ট থেকে ক্রেস্টের মাপ নিলাম অপোজিট ডাইরেকশন থেকে, বুঝতে পেরেছো তো? ভালো করে দেখো, এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের মাপ নিলাম, এটাকে বললাম মেজর ডায়ামিটার। এটা গেল। এরপরে এখন আমরা মাপ যেটা নিব সেটা হলো রুট থেকে রুটের, এই যে রুট থেকে মানে ইনার ডায়ামিটার থেকে এই ইনার ডায়ামিটারটা, এই যে ডিস্টেন্সটা, এই মাপটাকে আমরা বলবো মাইনর ডায়ামিটার, মানে ছোট ডায়ামিটারটা। একটা থ্রেড ফর্ম করার পর সব থেকে যেটা ছোট ডায়ামিটার ইন্টারনাল, ঠিক আছে, সেটা হচ্ছে মাইনর ডায়ামিটার। এরপরে নেক্সট আমরা যেটা দেখবো পিচ ডায়ামিটার, ইফেক্টিভ ডায়ামিটার বলা হয় এটাকে। পিচ ডায়ামিটারটা কি জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দ্য ডায়ামিটার অফ দ্য থ্রেড অ্যাট হুইচ দ্য থ্রেড থিকনেস ইজ ইকুয়াল টু দ্য 1/2 অফ দ্য পিচ। ঠিক আছে, 1/2 অফ দ্য পিচ। থ্রেডের যে ডায়ামিটারটা, আমাদের একটা যে থ্রেড আমাদের ফর্ম করেছে, একটা থ্রেড হওয়ার পর ভালো করে লক্ষ্য করব আমরা এখানে, এই থ্রেডটাতে একটা থ্রেড, এই যে থ্রেডটার যে ডায়ামিটারটা, থ্রেডের ডায়ামিটার, এটাকে ইফেক্টিভ ডায়াও কেন বলা হয়েছে, থ্রেডের টোটাল চওড়াটা কতটা আছে আমার, সেটাও ডিপেন্ড করে। আমাদের থ্রেডগুলো দেখবা সবসময় সমান হয় না, প্রত্যেকটা থ্রেডের মাপ আলাদা হয়, প্রত্যেকটা থ্রেডের শেপ অ্যান্ড সাইজটা আলাদা হয়। এটাকে ইফেক্টিভ ডায়ামিটার বলার কারণ হচ্ছে আমরা যদি যখন আমাদের থ্রেডটা কতটা লোড অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে, কতটা লোড, কতটা স্ট্রেংথ নিতে পারবে, এটার উপর ডিপেন্ড করে। এই জন্য এটাকে ইফেক্টিভ ডায়ামিটারও বলা হয়। প্রত্যেকটা থ্রেড, যে প্রত্যেকটা থ্রেডের ডায়ামিটার ঠিক কতটা হচ্ছে, যখন আমরা থ্রেড সম্বন্ধে আরও পড়বো, এক একটা থ্রেডের ইয়েগুলো, পিচগুলো কতটা করে ডিস্টেন্স হয়, কতটা করে হয়, কতটা মাপের হয়, 1.2 হয়, 2.5, এগুলো আমরা পরে জানবো আরও বিস্তারিত, ওই চ্যাপ্টারে এটা আমরা জানবো। তাহলে ইফেক্টিভ ডায়ামিটার আর পিচ ডায়ামিটার, তাহলে আমরা এখন এটা থেকে এটাই বুঝবো আমরা, পরে আমরা আরো ভালো করে বুঝে নেব যে পিচ ডায়ামিটার কাকে বলছে।
টোটাল যে থিকনেসটা, একটা পিচের যে থিকনেসটা, এই যে ভি শেপটা যে আমাদের হচ্ছে, একটা থ্রেড মানে কি জাস্ট ভি শেপের, এখানে দেখতে পাচ্ছি এটা যেহেতু ভি শেপের, তাহলে যে ভি শেপের এই ইয়েটা আমার থ্রেডটা, এই থ্রেডটার ডায়ামিটারটা কতটা বা থিকনেসটা কতটা, সেটাকে বলা হচ্ছে পিচ ডায়ামিটার। ঠিক আছে, এরপরে আমরা বুঝবো পিচ। তো পিচটাতে কি লেখা আছে? পিচে আছে it is the distance from a point one thread to a corresponding point on the adjacent thread measured parallel to the axis, ঠিক আছে। এবার আমরা এক্সিসে চলে আসবো। এক্সিসটা বোঝাইনি তোমাদেরকে, সরি। এক্সিস বলতে আমরা যেটা বুঝি প্রত্যেকদিন প্রত্যেকটা রিমার টিমার সব কিছুর একটা এক্সিস থাকে। এক্সিস বলতেই মিডিল থেকে যখন কোনো কিছুকে ডিভাইড করে দেবো, সেটা আমাদের যেই কাটিং টুল হোক বা মেজারিং টুল হোক, যেটাই হোক, তো মিডিল পোর্শন থেকে একটা ডিভাইড করে দিয়েছি, দেখতে পাচ্ছি একটা লাইন দিয়ে, এই লাইনটাকে আমরা বলবো এক্সিস। সেন্টার লাইন এরকমভাবে আমাদের ইন্ডিকেট করা হয়, এটা ড্রয়িংয়ে আমরা শিখেছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের এক্সিস। প্যারালাল টু দ্য এক্সিস বলতে কি বুঝবো পরে বলছি। এবার আমরা চলে আসবো পিচের মাপটা কেমন করা হয়। ভালো করে দেখো, পিচ পয়েন্টটা দেখো, পিচের পয়েন্টটা কোত্থেকে নিয়েছি, আমরা এরকম করেই মাপবো। একটা এটা প্র্যাকটিক্যালে বোঝালে সব থেকে বেটার হয়, কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখাতে পারবো না, সেহেতু এখানে আমরা এরকম করেই বুঝবো। ভালো করে থ্রেডটাকে ভালো করে লক্ষ্য করতে হবে। থ্রেডটাকে যদি ভালো করে আমি লক্ষ্য করি, পিচ বড় করছি এই জন্য বোঝানোর জন্য, থ্রেডটাকে বড় করার পর এখানে দেখো, একটা থ্রেডের স্টার্টিং থেকে আরেকটা থ্রেডের স্টার্টিং, ঠিক আছে, একটা থ্রেডের স্টার্টিং থেকে আরেকটা থ্রেডের স্টার্টিং, এই যে স্টার্টিং এর মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে একটা পিচ বলা হয়। ঠিক আছে, আর এই যে আমরা এই মাপটা যে নিলাম, এই যে ডিস্টেন্সটা নিলাম একটা থ্রেডের, এটা কি বলেছে? প্যারালাল টু দ্য এক্সিস। এই যে আমাদের এক্সিসটা, এই যেটা আমাদের এক্সিস লাইনটা, এক্সিস লাইনের সঙ্গে কি থাকবে? প্যারালাল থাকবে একদম, ঠিক আছে, সমান্তরাল থাকবে। তাহলে একটা থ্রেডের আমরা কিন্তু মাপ যখন নিতে যাব, ভুল করেও কিন্তু এরকম মাপ নিব না যে একটা এইদিকে মাপ নিব আর একটা থ্রেডের এইদিকে মাপ নেব, এরকম মাপ নিতে যাব না। মনে রাখতে হবে একটা থেকে স্টার্টিং থেকে আরেকটার স্টার্টিং নিব। হ্যাঁ, এবার যদি আমরা এরকম নিই যে এটার স্টার্টিং নিলাম, তাহলে এটার স্টার্টিং নিব, তাহলেও হবে। যেটার স্টার্টিং নিব সেটা যেন মাথায় থাকে, তার অপোজিটটারও আমার ঠিক ওই রকমই স্টার্টিং থেকেই নিতে হবে। ওই স্টার্টিং থেকে স্টার্টিং পয়েন্টটাকে আমরা কি বলবো? পিচ। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে পিচটা খুব নর্মাল জিনিস, সুন্দর জিনিস, বুঝতে পারে, ইজি জিনিস। এটা এখান থেকে স্টার্টিং থেকে আরেকটার স্টার্টিং যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো পিচ। ইজি। এবার চলে আসবো নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের লিড। লিডটা কি? লিড ইজ দ্য ডিস্টেন্স অফ এ থ্রেড component moving along the matching component during one complete rotation of a single star thread. The lead is equal to the pitch. একটা থ্রেডকে যখন আমরা কমপ্লিট রোটেশন দিব, থ্রেডটা এখানে আমাদের এক্সটার্নাল থ্রেড ইন্টারনাল থ্রেড দুটো আছে। এক্সটার্নাল থ্রেড বলতে কোনটাকে বুঝবো আমরা? বোল্ট। ইন্টারনাল থ্রেড বলতে বুঝবো আমরা নাট। নাট আর বোল্টটাকে যখন আমরা একটা কমপ্লিট রোটেশন দিব, কমপ্লিট রোটেশন দেওয়ার পর যখন আমরা ম্যাচিং করব, ঠিক আছে, কমপ্লিট রোটেশন দেওয়ার পর যখন ম্যাচিং হবে আমার থ্রেডটা, এবার ভাবো যদি আমরা একটা থ্রেড ভি থ্রেড নিই আর একটা থ্রেড যদি আমরা স্কোয়ার থ্রেড নিই বা একটা ভি থ্রেড নিই, দুটো কি আমার ম্যাচিং হবে? অবশ্যই কোনোদিনও ম্যাচিং হবে না। তাহলে দুটো যখন ভি শেপে নিব, নেওয়ার পর যখন দুটো থ্রেড একটা কমপ্লিট রোটেশন হওয়ার পর যখন আমার থ্রেডটাকে কি হবে? অ্যাডজাস্ট হবে, যেটা সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে, সিঙ্গেল স্টার্টিং থ্রেড। তো থ্রেড সম্বন্ধে আমরা আরও জানবো, জানতে আরও জানবো যে সিঙ্গেল স্টার্টটা কী জিনিস, সিঙ্গেল স্টার্ট, ডবল স্টার্ট, ট্রিপল স্টার্ট, এরকম ধরনের স্টার্টিং থ্রেড হয় আমাদের। যেমন আমাদের বোতল, নর্মালি প্লাস্টিকের বোতলগুলোতে আমরা ডবল স্টার্ট পাই, কখনো কখনো ট্রিপল স্টার্টও থাকে। খুব তাড়াতাড়ি, মানে এগুলো যত স্টার্টিং দিবে তত স্টার্টিং সম্বন্ধে মুভ মানে খুব ইজি হয় এবং তাড়াতাড়ি
লাগে বা খুব তাড়াতাড়ি জয়েন করতে পারি বা খুব তাড়াতাড়ি ওপেন করতে পারি আমরা। এইটার সুবিধা পরে আমরা আরও জানবো বিস্তারিত এটা সম্বন্ধে। তাহলে লিড সম্বন্ধে এখন বলছিলাম, তাহলে লিড বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল ভালো করে একটা জিনিস মনে করো, হেলিক্স অ্যাঙ্গেল কিন্তু আমরা প্রত্যেকটাতেই দেখছি। এটা একটা ইমেজিনারি লাইন, পার্টিকুলার লাইন, ইমেজিনারি লাইন। কেমন করে ইমেজিনারি লাইন নেওয়া হয় ভালো করে আমরা এখানে লক্ষ্য করব। এই দেখো এখানে হেলিক্স অ্যাঙ্গেল বলা হচ্ছে। আমাদের থ্রেডটা যখন শুরু হয়েছে আমরা ভালো করে মনে করব আমাদের ড্রিল বিডের কথা। ড্রিল বিডেও কিন্তু এরকমই দেখেছি আমরা, রিমারও দেখেছি যে একটা লাইন হয়, যেমন ড্রিল বিটের মার্জিন থাকে, মার্জিন থাকে, মার্জিন থেকে নিই। এটাতে কি থেকে নিয়েছি আমরা, ক্রেস্ট থেকে একটা লাইন নিয়েছি, নিয়ে একটা ইমেজিনারি একটা অ্যাঙ্গেলে থাকে। এটা কোনোদিনও আমাদের প্যারালাল হয় না। যদি থ্রেডগুলো আমাদের প্যারালাল হতো, একে অপরের সঙ্গে একটু অ্যাঙ্গেলে না থাকতো, যদি প্যারালাল হতো তাহলে কিন্তু আমাদের থ্রেডটা লাগতো না, ইকুয়াল হয়ে গেলে প্যাচটা ধরতো না। এই জন্য এটা কি করা হয়, এটা একটা অ্যাঙ্গেলে করা হয়। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হেলিক্স অ্যাঙ্গেল, হালকা একটু বেঁকানো থাকে। আমরা যদি ভালো করে থ্রেডটাকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমাদের থ্রেডটা কিন্তু হালকা করে একটু বেঁকানো আছে এক সাইডে, এরকম করে অ্যাঙ্গেল করে, স্ট্রেট নাই। স্ট্রেট যদি করি একটা থ্রেড এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, কিন্তু না, স্ট্রেট নেই আমাদের, কি আছে, হালকা একটা অ্যাঙ্গেলে আছে। আর এই অ্যাঙ্গেলটায় যদি একটা ইমাজিনারি লাইন আমরা বের করি, সেন্টার লাইন থেকে শুরু করে আমাদের এক্সিস লাইন থেকে শুরু করে এই দিকে টানি, তাহলে দেখবো একটা হালকা একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় আমাদের কি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হেলিক্স অ্যাঙ্গেল। একটা পয়েন্ট দিয়েছে হ্যান্ডটা কি জিনিস, এটা ফের কোথায় কাজে লাগে থ্রেডের, এটা কোনো কিছু না। এটা দিয়েছে যে আমাদের ডাইরেকশনটা কোন হ্যান্ডে আমরা কাজ করছি বা কীরকম হয়। আমাদের যেমন দুটো হাত, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এরকম থ্রেডও আমাদের দু ধরনের হয়। আমাদের একটা ক্লকওয়াইজ হয়, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ক্লকওয়াইজটাকে আমরা রাইট হ্যান্ড থ্রেড বলি, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটাকে আমরা কি বলি, লেফট হ্যান্ড থ্রেড। তো এখানে আমরা একটা ফিগার আছে, আমাদের ফিগারটা ভালো করে দেখব। এই স্ক্রুগুলোতে নাট লাগানো আছে, স্ক্রু নাটগুলোতে কি ফিগারে দেওয়া আছে, একটা হচ্ছে রাইট হ্যান্ড, এটাকে ক্লকওয়াইজ বলতে আমরা কি বুঝি, ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে করে। আমাদের মনে রাখতে হবে সবসময় ঘড়ির কাঁটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে করে। আর এইটাকে আমরা বলি RH স্ক্রু ক্লকওয়াইজ ইনটু নাট, ঠিক আছে। এটা আমাদের নাট, যেমন বলেছিলাম যে নাট হচ্ছে ইন্টারনাল থ্রেড আর বোল্ট হচ্ছে বা স্ক্রু হচ্ছে এক্সটার্নাল থ্রেড। যখন আমরা রাইট হ্যান্ডে পেঁচবো বা ক্লকওয়াইজ ঘুরবো সেটাকে আমরা রাইট হ্যান্ড থ্রেড বলবো, আর যেটা লেফট সাইডে অপারেট করব সেটাকে আমরা লেফট হ্যান্ড থ্রেড বা অ্যান্টি ক্লকওয়াইজ নাট বলবো, ঠিক আছে। এই বিষয়টা এখন থেকে আমাদের থ্রেডটা বোঝানো কমপ্লিট। আমাদের থ্রেডের আর কোনো পার্ট এখনো বাকি থাকলো না, মোটামুটি স্ক্রু পিচের এলিমেন্টগুলো বোঝানো কমপ্লিট আমাদের, যে থ্রেডে কি কি পার্ট আছে, কি কি পার্ট কি কি কাজে লাগে, কি কি কাজ করে, ঠিক আছে। এরপরে আমরা আমাদের আরেকটা চ্যাপ্টার এক্সট্রা হলে বাড়তে পারে, সেটা হচ্ছে ইফেক্টিভ ডায়ামিটার। এই ইফেক্টিভ ডায়ামিটার সম্বন্ধে আমরা পড়বো, এরপরে জানবো আবার বেশি করে বিস্তারিত। আরও এক দুটো চ্যাপ্টার আমাদের থাকবে ইফেক্টিভ ডায়ার উপরেই। এই ইফেক্টিভ ডায়াটা নিয়ে একটু আলোচ্য বিষয় কিসের জন্য, যে ইফেক্টিভ ডায়ামিটার যখন জানবো, ইফেক্টিভ ডায়ামিটারের জন্যই আমরা গ্যাস লাইন, পাইপ লাইনে যখন থ্রেডগুলো ব্যবহার করব, এই ইফেক্টিভ ডায়ামিটারটা আমাদের খুব ভ্যারি করে। কারণ একটু যদি সামান্য লিক হয়ে যায় তাহলে আমাদের কি হবে, ওখান থেকে গ্যাসটা লিক করবে বা ওয়াটার সাপ্লাই বা ওয়েল সাপ্লাইগুলো কি হবে, লিক করবে, ঠিক আছে। এই জন্য এইসব থ্রেডগুলোর আমাদের যখন ইফেক্টিভ ডায়ামিটার সম্বন্ধে পড়বো তখন ওটা ভালো করে সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য আলোচনা করে দেব। তো আজকের মতো আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আবার পরের দিন আবার একটা নতুন টপিকস, নতুন সাবজেক্ট বা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার আসবো, আলোচনা করব, নতুন কিছু বোঝাবো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। ধন্যবাদ।